একমুট ছাত্রলীগ আর এক চিমটি আন্দোলনকারী ছেলে মেয়ে, এই মিলেই হচ্ছে এনসিপি। তো এনসিপি এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছেলে মেয়েরা আমাদের তরুণ বাচ্চারা এক নয়। ন্যায্য চুক্তিগুলি করেছেন, এমন একটা অন্যায্য চুক্তিকে তিনি চিহ্নিত করেছেন যে এই 5টা অন্যায্য চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে। এই 5টা অন্যায্য চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা করেছেন। আমরা এটাকে রিভিউ করতে চাই, আপনাদের মতামত কি? এরপরে গিয়া বিএনপির পাশে বসে পড়বেন। বিএনপি কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপির পাশে বসবার আগে রেজিস্ট্রেশনটা নিয়ে আসেন। ডক্টর ইউনূসের পুত্র হিসাবে গিয়ে বিএনপি আর জামাতের মাঝখানে বসে পড়েন, বিএনপির পরেই বসে পড়েন। গরুর হাট, ইজারা এবং টেন্ডার, এই দুইটার নাম হচ্ছে ব্যবসা। ব্যবসা এবং ঘুষ এটা আলাদা জিনিস। আপনি দেখুন যে ঢাকা শহরের গাবতলী যে হাট, এটা প্রতি সারা বছর ইজারা চলে, সারা বছরের জন্য। ইজারা মূল্য হচ্ছে প্রতি সপ্তাহে 42 লাখ টাকা। কথা শুনবেন, ইজারা মূল্য হচ্ছে প্রতি সপ্তাহে 42 লাখ টাকা, মানে দিনে 6 লাখ টাকা গড়ে, সপ্তাহে ইজারাদার 42 লাখ টাকা সিটি কর্পোরেশনে জমা দেন। তো আমাদের হিজবুত তাহরীর জঙ্গি এজাজ, মোহাম্মদ এজাজ, যার ঠিক থাকে না মেজাজ, সেই এজাজ উনি দায়িত্ব নিয়েই ইজারা বাতিল করলেন। বাতিল করে বললেন যে এই সিটি কর্পোরেশনের অফিসাররা নিজেরা হাসিল আদায় করবে, এবং দেখা গেল প্রতি সপ্তাহে এই হাসিল জমা হয় 5 লাখ টাকা। এখন আপনি আসুন, সরকারি আগের আমলে, শেখ হাসিনার আমলে, যেখানে ইজারা মূল্য ছিল 42 লাখ টাকা, সরকারের কোষাগারে আসতো 42 লাখ টাকা, আর সেইখানে এজাজ ক্ষমতা নিয়ে, দায়িত্ব নিয়ে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যাকে ডিও লেটার দিয়ে যিনি নিয়োগ দিয়েছেন, সেই এজাজ ক্ষমতা নিয়েই তিনি বললেন যে এটা আমার লোক এখন কালেকশন করবে, কালেকশন করে সরকারি কোষাগারে জমা দিবে। সেই ইজারাটা হচ্ছে 5 লাখ টাকা। তাইলে বাকি 37 লাখ টাকা কোথায় যায়? প্রতি সপ্তাহে এজাজ এবং এনসিপির পকেটে যায়, এজাজ এবং এনসিপির পকেটে যায় প্রতি সপ্তাহে 37 লাখ টাকা। আপনাকে আমি শুধু এইটা একবারে ডেফিনেটলি তথ্যটা দিলাম, খুঁজে দেখবেন। নাম্বার 2 হচ্ছে, এইখানে আপনাকে বলতেছি যে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ব্যক্তি আর এনসিপি এক জিনিস নয়। এনসিপির মধ্যে একমুট শিবির আছে, তারপর এক গ্লাস ছাত্রলীগ আছে, আর এক চিমটি আন্দোলনকারী ছেলে মেয়ে আছে। ছাত্রদলও আছে এনসিপির মধ্যে, ছাত্রদলও আছে, এই এক চিমটি আন্দোলনকারী ছেলে মেয়ে, এক চিমটি, যেটা দিয়ে স্যালাইন হয়, স্যালাইনের মতো। আমি একটা গল্পটা বললাম যে একমুঠু শিবির, এক গ্লাস শিবির মানে আধা লিটার শিবির, একমুট ছাত্রলীগ আর এক চিমটি আন্দোলনকারী ছেলে মেয়ে, এই মিলেই হচ্ছে এনসিপি। তো এনসিপি এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী ছেলে মেয়েরা আমাদের তরুণ বাচ্চারা এক নয়, এক কথা নয়। এটাকে প্রথমেই বুঝতে হবে, এটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তো এইখানে এই জন্য দেখুন যে আপনি দেখুন, ডক্টর ইউনূস বলে যে নাকি ভারত বিরোধী আন্দোলনের ফসল ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সারা পৃথিবীতে যে বিশৃঙ্খলা বা হযবরলর যে সবচেয়ে সেরা উদাহরণ, এটা হতে পারে ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন উপদেষ্টা আছেন, নাম ডক্টর তৌহিদ হোসেন। 2 হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টার পদমর্যাদায়, মন্ত্রীর পদমর্যাদায় নাম খলিল। 3 প্রতিমন্ত্রীর পদমর্যাদায় লুৎফে সিদ্দিকী। 4 প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সুফিউর রহমান। পরের 3 জন হচ্ছে
খলিল, লুৎফে সিদ্দিকী এবং সুফিউর রহমান, তিনজন হচ্ছে বিদেশি নাগরিক। পরবর্তীতে আপনি দেখবেন তিনি বিমস্টেক থেকে ঘুরে আসে খলিলকে বললেন সে নাকি নিরাপত্তা অ্যাডভাইজার। এটা নিয়ে যখন বাংলাদেশে অনেক অনেক আলোচনা চলছিল, তখন বিএনপি ডক্টর ইউনূসের সাথে 5 দিন যাবৎ বলছিল যে আপনার সাথে কথা বলা দরকার, তার অফিসের সাথে যোগাযোগ করছিল, তিনি সময় দেন না। এই অবস্থায় 21শে মে আপনি দেখবেন সেনাপ্রধান একটা অফিসারদের উদ্দেশ্যে একটা ভাষণ দেন। সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে যা খুশি ভাষণ দিতে পারেন, সেইটা তাদের ভিতরের ব্যাপার। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসলো, পত্রিকায় চলে আসলো। আমরা সেই অবস্থায় আমরা বললাম যে এটা আলোচনা হওয়া দরকার। তিনি আলোচনা আমাদের সাথে করলেন না, করলেন কার সাথে? যিনি হাঁটলেন, ঢুকলেন এবং তার আবেগের কথা শুনলেন, এসে বাইরে বললেন, এনসিপির আহ্বায়ক, তিনি বললেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের জন্য মনস্থ করেছেন। এটা দেশবাসী জানলো কিভাবে? নাহিদ তো সরকারের অংশ না, নাহিদ তো ওনার প্রেস অ্যাডভাইজার না, নাহিদ তার কলিগ না, উপদেষ্টা না। তো নাহিদের সাথে বললেন, এনসিপির মাকে তিনি ফ্লোর দিলেন যে দেশবাসী এনসিপির মাধ্যমে কি বলে ডক্টর ইউনূসের কথা জানতে পারে। এটা ডক্টর ইউনূস অন্যায় করেছেন। আপনি দেখুন যে আপনাকে আরো ছোট ছোট বিষয়গুলো দেখাই, যে এই যে পুশ ইন সহ আদার্স, আজ পর্যন্ত কি ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর ভারতের সাথে শেখ হাসিনা যে অন্যায্য চুক্তিগুলি করেছেন, এমন একটা অন্যায্য চুক্তিকে তিনি চিহ্নিত করেছেন যে এই 5টা অন্যায্য চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে। এই 5টা অন্যায্য চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা করেছেন। আমরা এটাকে রিভিউ করতে চাই, আপনাদের মতামত কি? বিএনপির সাথে বা আদার্স রাজনৈতিক দলের সাথে, কোন স্টেকের সাথে, আর্মির সাথে, অন্যান্য কারোর সাথে আলোচনা করেছেন? আলোচনা করেন নাই। তো ডক্টর ইউনূস তো ভারতের সব থেকে পাছাটা গোলামের পরিচয় দিয়েছেন ডক্টর ইউনূস। কিভাবে শুনুন। তিনি বারবার স্বাধীনতোত্তর বাংলাদেশের 54 বছর ইতিহাসে কোন সরকার প্রধান ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন, দ্বিপাক্ষিক সফর চেয়েছেন, সাইডলাইন মিটিং চেয়েছেন, আর ভারত নো করে দিয়েছে, এমন হিস্ট্রি 54 বছরের ইতিহাসে নাই। 1978 সালে জিয়াউর রহমান ভারত সফর করেছেন। ওই সময় নীলম সঞ্জীব রেড্ডি এবং মুরারজি দেশাই প্রটোকল ভঙ্গ করে এয়ারপোর্টে জিয়াউর রহমানকে রিসিভ করেছেন। আপনি দেখুন। আর ডক্টর ইউনূস বারবার উনি সময় চায় ভারতের কাছে, উনাকে দেয় না। আমরা যখন চীনের সাথে চীনে যখন গেলেন, একটাই দ্বিপাক্ষিক সফর, 10 মাসে 9টার মধ্যে একটা দ্বিপাক্ষিক সফর, আর সবগুলো হচ্ছে ব্যক্তিগত এই সেমিনার এইগুলাতে যোগদান। চীনে যাওয়ার আগের দিন তার প্রেস অ্যাডভাইজার, বাচাল প্রেস অ্যাডভাইজার শফিকুল আলম, সে বলল আমরা তো প্রথমেই ভারত সফরের জন্য আমরা ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করেছিলাম, তারা আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন, আর না হলে ভারত সফরের মধ্য দিয়েই ডক্টর ইউনূসের বিদেশ সফর শুরু হতো। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে অপমানিত বোধ করেছে। তো এই জন্য আমি আপনি বলি যে ডক্টর ইউনূস হচ্ছেন যে শেখ হাসিনা ভারতের কাছে সফর করতে চেয়েছে, বা বাংলাদেশের কোন সরকার প্রধান 54 বছরের হিস্ট্রিতে দেখান যে উমুক সরকার প্রধান যে ভারত সফর করতে চেয়েছে, ভারত নো করে দিয়েছে। উমুক সরকার প্রধান সাইডলাইন মিটিং করতে চেয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে, ভারত নো করে দিয়েছে। আর ইউনূসের ক্ষেত্রে কত ঠিক? ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষের মর্যাদাকে ভুলঞ্চিত করেছেন। তো এই জন্য আমি আপনি বলেছেন কি নাম, মাহমুদুর রহমান মান্না 2015 সালে, মাত্র 2.5 বছর, 2015, 16, 17 অর্ধেক 2.5 বছর জেল খেটেছেন শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামের জন্য। শেখ হাসিনা সে কি বলে, অনেকে এই 2.5 বছর জেল খেটে আসুন না মাহমুদুর রহমান মান্নার মতো শেখ হাসিনার বিরুদ্ধে। মান্নার অবদানকে এত ছোট করে দেখবেন? জুনায়েদ সাকি
রাজপথে রক্ত ঝরায় নাই, আর 3টা পাশার মধ্যে 3টা বেতের বাড়ি খেয়ে যে কি বলে হারুনের হোটেলে বলে দিয়েছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। আন্দোলন প্রত্যাহার করে নিলাম যখন বলেছে, তখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এই আন্দোলন চালিয়ে নিয়েছে, তাদের ঘোষণাকে মানে নাই, তারা আন্দোলনতে কুইট করেছে জুলাই বিপ্লবীরা। আবার 3 তারিখে এসে যখন দেখছে যে 3 তারিখে কখন আসছে, 3 তারিখে দুপুর বেলা যখন আপনি দেখবেন 18 তারিখ থেকে ওদের 3 তারিখ বিকাল বেলা পর্যন্ত কোনো আন্দোলন সংগ্রামের কোনো অবস্থান নাই। আপনি দেখবেন 3 তারিখে দুপুর বেলা যখন সেনাবাহিনী বলেছে, দরবার করে বলেছে যে আমরা কোনো মরণাস্ত্র বাংলাদেশের মানুষের জনগণের দিকে আমরা তাক করব না, আমরা কোনো গুলি চালাবো না, শেখ হাসিনার পক্ষ ত্যাগ করেছে। তারপরে 3 তারিখ বিকাল থেকে এই যে বিপ্লবীরা দেখেন, আমাদের বিপ্লবীরা, ঐতিহাসিক বিপ্লবীরা, এই বিপ্লবীরা এসে নেমেছে। আপনি বলেন, আমি হাসিনা আপনাকে বলছি, আমি 16 তারিখ থেকে 4 তারিখ রাত পর্যন্ত প্রায় প্রতিদিন 1টা থেকে 2টা শো করেছে বাংলাদেশের মেইনস্ট্রিম টেলিভিশনে। আমার সবগুলো ইয়াতে আছে, প্রত্যেকটা শোয়ের লিংক আছে। তো আপনি দেখান 3 তারিখ বিকাল পর্যন্ত, বিকালের আগে 3 তারিখ দুপুর পর্যন্ত কোন বিপ্লবীর কয়টা পোস্ট আছে ফেসবুকে, দেখায় ফেলান কে কত বড় বিপ্লবী দেখি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে এনসিপি কে আগে আসতে হবে, তার রেজিস্ট্রেশন পাওয়ার যে যোগ্যতা, সেই রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতাটা অর্জন করতে হবে। এরপরে গিয়া বিএনপির পাশে বসে পড়বেন। বিএনপি কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপির পাশে বসবার আগে রেজিস্ট্রেশনটা নিয়ে আসেন। ডক্টর ইউনূসের পুত্র হিসাবে গিয়ে বিএনপি আর জামাতের মাঝখানে বসে পড়েন, বিএনপির পরেই বসে পড়েন। আপনার তো ইয়েই নাই। আমি তো বলি যে প্রথম দিনে এনসিপি কে ডাকে যে ডক্টর ইউনূস, এটাই তার পক্ষপাতিত্ব। ডক্টর ইউনূস যে এনসিপি কে ডাকে এনসিপি হিসাবে, এটা তার পক্ষপাতিত্ব। তিনি এনসিপি কে না ডেকে বলতে পারেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদের মধ্যে থেকে 4 জন আসবে আমার এখানে, 3 জন আসবে এখানে, 2 জন আসবে এখানে। এনসিপি কে রাখলে এটা হচ্ছে ডক্টর ইউনূস পক্ষপাত দুষ্ট। এই জন্য আমি আপনাকে বলছি যে এই এনসিপি কে নিয়ে ডক্টর ইউনূস ডুববেন, এনসিপি কেও ডুবাবেন। এবং এই জন্য আমি বলছি যে আগামী ডিসেম্বরের মধ্যে মানে ইজ্জত থাকতে বাংলাদেশের মানুষ সে দ্বারা অপদস্থ হওয়ার আগে ক্ষমতা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে যে ইজ্জত নিয়ে আসছিলেন ওই ইজ্জত নিয়ে বিদায় হন, আর না হলে কপালে খারাপই আছে।